কিভাবে ভারত পাকিস্তানের বড় ভাই হয়ে উঠেছে বাংলাদেশ। এবং সর্বশেষ জানাবো আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিভাবে ভারত পাকিস্তানের বড় ভাই হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকার বিকেলটা আজ এক অদ্ভুত শান্তিতে ভরা। গাছের পাতায় ঝিরঝিরে আলো পড়ে, আকাশে কিছু সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। প্রধান উপদেষ্টার অফিসের জানালায় ঝুলে থাকা আলোতে কাঁপছে এক নতুন স্বপ্নের রেখা। একসময় এই শহর ছিল স্বাধীনতার সংগ্রামের অগ্নিকুণ্ড। এখানে লাল সূর্য উঁকি দিয়েছিল গোলাগুলির ধোঁয়ার ভেতর দিয়ে। আজ সেই শহরে আগুন জ্বলছে, তবে এখন আর তার স্বাধীনতার সংগ্রাম নয়। এখন সেই আগুন জ্বলছে রাজনৈতিক আলোয়, ইতিহাসের নতুন এক অধ্যায়ের দিকে। এই শহরের প্রাণে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস, নোবেল পুরস্কৃত অর্থনীতিবিদ, শুধু অর্থনীতির মঞ্চে নয়, বাংলাদেশের কূটনৈতিক ইতিহাসের এক নতুন অধ্যায়ের স্থপতি হয়ে উঠেছেন। বাংলাদেশের রাজনীতিতে বরাবর দুই ধরনের মেরু ছিল। এক পক্ষ ভারতের দিকে তাকিয়ে দেশ পরিচালনার নীতি নির্ধারণ করত, যেন বাংলাদেশ ছিল ভারতের করদ রাজ্য। আর অন্য পক্ষ ছিল যারা চাইতো বাংলাদেশ পাকিস্তানের আদলে ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করতে। এই দুই বিপরীত চিন্তাধারার মাঝখানে পড়ে জনগণ হারিয়েছিল তাদের স্বাধীন চেতনা ও জাতীয় গর্ব। কিন্তু এই পরিস্থিতি থেকে বেরিয়ে এসেছেন একজন নেতা, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি প্রমাণ করেছেন বাংলাদেশ মানে বাংলাদেশ, ভারত বা পাকিস্তান কারো সঙ্গে তুলনা নয়, সম্পর্ক হবে ন্যায্যতা এবং সমতার ভিত্তিতে। নতুন সরকারের কিছু অংশ ভারত বিরোধী বলে চিহ্নিত করার চেষ্টা করেছিল, কিন্তু যখন ডক্টর ইউনূস সরকার পাকিস্তানকে 1971 সালের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার এবং বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ক্ষতিপূরণের দাবি তুললেন, তখন সেই প্রোপাগান্ডা একেবারে উড়ে গেছে। ডক্টর ইউনূসের কূটনীতি এখন বাংলাদেশকে একটি শক্তিশালী অবস্থানে দাঁড় করিয়েছে। তিনি পাকিস্তানকে ক্ষমা চাইতে এবং ক্ষতিপূরণ দিতে বললেন, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক পরিবেশে একটি ঐতিহাসিক মোড় এনে দিল। বাংলাদেশ ঘোষণা করল সে আর কারো অধীনস্থ নয় এবং ভারতকে একবার ভাবতে বাধ্য করেছে। ভারত বহু বছর ধরে বাংলাদেশকে তার ঘনিষ্ঠ মিত্র হিসেবে ব্যবহার করেছে। তিস্তা চুক্তি আটকে আছে, সীমান্তে হত্যাকাণ্ড চলছে, অথচ দিল্লি এসবের বিরুদ্ধে নীরব। এমন এক সময়ে যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা উন্মুক্ত হচ্ছে, ভারতীয় কূটনীতি প্রশ্নের মুখে পড়ছে। ভারতীয় জনগণ হয়তো প্রশ্ন তুলতে শুরু করবে, কেন পাকিস্তান অতীত ভুল মেনে সম্পর্ক করছে, অথচ ভারত এখনও দাদাগিরির ভূমিকায় দাঁড়িয়ে আছে। বছরের পর বছর আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশকে ভারতের ছায়া বা পাকিস্তানের অতীত হিসেবে দেখানো হতো, কিন্তু এই বদ্ধ চক্র থেকে বেরিয়ে এসেছেন প্রফেসর ইউনূস। তার নেতৃত্বে আজ দক্ষিণ এশিয়ার রাজনীতি এক নতুন দৃষ্টিকোণে পরিণত হচ্ছে। বাংলাদেশ আর কারো ছোট ভাই নয়, আজ বাংলাদেশ তার নিজের পরিচয়ে বড় ভাই হতে চায়। শেখ হাসিনার বিদায়ের পর ভারত যখন পুনঃপ্রতিষ্ঠার পথ খুঁজছে, তখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা ভারতীয় কৌশলকে চ্যালেঞ্জ করছে। সামাজিক মাধ্যমে বিদ্রূপ ছড়াচ্ছে, ভারত যা পারেনি ইউনূস তা করে দেখাচ্ছেন। তাকে ভারত বিরোধী প্রমাণ করার ব্যর্থতা এখন স্পষ্ট। এই পরিবর্তনের মূল কথা হলো, বাংলাদেশ এখন আর ভারতের কিংবা পাকিস্তানের ছায়া নয়, বরং তার নিজস্ব কূটনীতি এবং আত্মবিশ্বাসের ওপর দাঁড়িয়ে দক্ষিণ এশিয়ায় একটি নতুন দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন বহুমুখী, যেখানে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, সৌদি আরব সব দেশের সঙ্গে ভারসাম্য রেখে নিজের অবস্থান তৈরি করছে। এখন বিকেল শেষ, সন্ধ্যা আসছে। প্রধান উপদেষ্টার সরকারি অফিসের ছাদে বৈদ্যুতিক আলো জ্বলছে। ডক্টর ইউনূস জানেন, দেশ কখনো সীমানা বা পারমাণবিক শক্তিতে বড় হয় না। নতুন বিশ্বের সবচেয়ে বড় শক্তি হলো একটি দেশের কৌশলগত অবস্থান। ভারত ও পাকিস্তান যখন নিজেদের আধিপত্য নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশ তার কৌশলগত অবস্থান ব্যবহার করে দক্ষিণ এশিয়ার গতি নির্ধারণ করবে। এখন ভারত বা পাকিস্তানি চোখ বন্ধ করলে তারা যতদূর নিজেদের দেশ দেখতে পায়, বাংলাদেশও তত দূরই দৃশ্যমান। এটাই ইতিহাসের প্রথমবারের মতো। বাংলাদেশ আর কারো অনুগামী নয়, সে নিজেই পথ দেখাবে। আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর চক্রান্ত চলছে। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। এরপর সবাইকে দেশ থেকে পালাতে কিংবা দেশে গা ঢাকা দিতে হয়েছে। তবে ফের সক্রিয় হয়ে উঠেছে ফ্যাসিবাদের তকমা পাওয়া আওয়ামী লীগ। গণ অভ্যুত্থানে পালিয়ে যাওয়া দলটি দীর্ঘ 15.5 বছরের ভয়াবহ অপশাসনের জন্য ক্ষমা চাওয়া তো দূরে থাক, উল্টো হুমকি ধমকি দিচ্ছে।
হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আরও বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছে আওয়ামী লীগ। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকেই বলছেন পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশি বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণেই নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে ৩৬শে জুলাই অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতোমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াতে ইসলামী সহ বড় দলগুলোর সঙ্গে আপোষ রফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি। ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে এই দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রেখেছে। এছাড়া কেউ কেউ মনে করেন রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগের সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্তও চলছে। তারা মনে করেন পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলে ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। আওয়ামী লীগের এভাবে ফের সরব হওয়া নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে শুক্রবার নিজের ভেরিফাইড প্রোফাইলে লেখা এক পোস্টে বলেন, যেদিন থেকে আমাদের আওয়ামী বিরোধী অবস্থান এবং কম্প্রোমাইজের রাজনীতির বিরোধিতাকে শিষ্টাচার বহির্ভূত বলা শুরু হয়েছে, সেদিন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে। তিনি আরও লেখেন, যারা কম্প্রোমাইজের রাজনীতি করছেন তাদের সতর্ক করছি, অতি শিগগিরই আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্তে আসুন, না হলে আপনারা করবেন কম্প্রোমাইজের রাজনীতি আর আমি করব শিষ্টাচার বহির্ভূত আচরণ। আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না, সাবধান হয়ে যান। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন পার্শ্ববর্তী দেশ ভারত পুরো মাত্রায় আওয়ামী লীগের পাশে আছে। দলটির নেতাকর্মীদের নানাভাবে সাহস এবং শক্তি যোগাচ্ছে দেশটি। এর বাইরে দেশ বিদেশি শক্তির অনেকেই গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে এক ধরনের সখ্য গড়ে তুলেছেন। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে দেশকে অস্থিতিশীল করে তুলতে তাদের পেছনে বিপুল পরিমাণ কালো টাকা সহ আর্থিক বিনিয়োগ করা হচ্ছে বিদেশের মাটি থেকে। আর এসব কারণে নতুন করে রাজনীতির মাঠে ফেরার সাহস ও সুযোগ পাচ্ছে বিতাড়িত এই দলটি। সংশ্লিষ্টদের মতে ৩৬শে জুলাই অংশ নেওয়া আন্দোলনের শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করতে ইতোমধ্যে আওয়ামী এজেন্টরা সফল হয়েছে। এর বাইরে স্থানীয় পর্যায়ে বিএনপি, জামায়াতে ইসলামী বড় দলগুলোর সঙ্গে আপোষ রফা করেও সক্রিয় হতে শুরু করেছে ক্ষমতাচ্যুত এই দলটি। ফ্যাসিস্ট দলটির মিছিল বড় হওয়ার পেছনে এই দুটি বিষয় বিশেষভাবে ভূমিকা রাখছে। গত বছরের ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী দুঃশাসনের। প্রাণ ভয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পালিয়ে গিয়ে তার দীর্ঘদিনের বন্ধু দেশ ভারতে আশ্রয় নেন। এর ঠিক আগে পরে নানা উপায়ে দেশ ছাড়েন ওই সরকারের বেশিরভাগ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য সহ আওয়ামী লীগের শীর্ষ নেতারা। আর যারা পালাতে পারেননি তারা দেশের মধ্যে আত্মগোপনে চলে যান, কেউ কেউ গ্রেফতার হন। শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের পর দেশের মানুষের পক্ষ থেকে অভিন্ন দাবি ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। একই সঙ্গে আওয়ামী লীগের সব অপকর্মের মূল হোতা দলটির ছাত্র সংগঠন ছাত্রলীগকেও নিষিদ্ধের দাবি ওঠে। এর রেশ ধরেই ওই বছরেরই ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি রহস্যজনক কারণে এখনও ঝুলে আছে। গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত ৪ জায়গায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সর্বশেষ গত শুক্রবার রাজধানীর উত্তরায় আবার ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। ঢাকা মহানগর উত্তরের উত্তরখান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলনের নেতৃত্বে এই মিছিল করা হয়। মিছিলে অংশ নেন আওয়ামী লীগ সহ তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। শুধু সভা সমাবেশই নয়, বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগ ছাত্রলীগের হামলার অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়কের ওপর হামলা চালিয়েছে। এছাড়া চট্টগ্রাম নগরের ওয়াসা মোড় এলাকার একটি অফিসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন
আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ও কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদকে অবরুদ্ধ করে হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। এর পরপরই নড়ে চড়ে বসতে শুরু করেছে সরকারও। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।